যে লোকটিকে স্বৈরাচারী শেখ হাসিনাও পাঁচবার জেল খাটিয়ে এক বিন্দু টলাতে পারেনি, আজ সেই বীর বিক্রম হতে চলেছেন তারেক সরকারের রাষ্ট্রপতি। 2026 সালে রাষ্ট্রপতি হিসেবে প্রথমেই মেজর হাফিজের নাম উঠে আসায় দুর্নীতিবাজ আর সুবিধাবাদীদের তো রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। মেজর হাফিজের সততা আর দাপুটে ইমেজে রীতিমতো ভয়ে কাঁপছে খোদ তারেক রহমানের সরকারের বাঘা বাঘা মন্ত্রীরা। তাই বাধা হয়ে দাঁড়িয়েছে নিজ দলেরই ভেতরের তীব্র মেরুকরণ। পুরনো সিনিয়র নেতাদের আপত্তি, তবে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি দুর্নীতিবাজদের কাঁদিয়ে মেজর হাফিজকে বঙ্গভবনের পরবর্তী অভিভাবক হিসেবে বেছে নেবেন, নাকি দাবার বোর্ডে লুকিয়ে আছে অন্য কোনো গোপন চাল? দলের ভেতরের অভ্যন্তরীণ স্নায়ুযুদ্ধ আর ক্ষমতার জটিল সমীকরণের নেপথ্য গল্প নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। অবশেষে ঘনিয়ে এসেছে টানা 3 সরকারের রাষ্ট্রপতির চুপ্পুর সময়। 2026 সালের এই উত্তপ্ত জুলাই মাসে ক্ষমতার অন্দরমহলে চায়ের কাপে কিংবা রাজনৈতিক বিশ্লেষকদের ড্রয়িং রুমে একটাই ফিসফাস, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য বিদায় ঘণ্টার পর রাষ্ট্রপতির আসনে বসছেন মেজর হাফিজ। এই নিয়েই রাজনৈতিক মহলে চলছে গুঞ্জন। কিন্তু মেজর হাফিজকে রাষ্ট্রপতির আসনে বসানোর আলোচনার সূত্রপাত শুরু হয়েছে সংসদ ভবনের ভেতরের গল্প থেকেই। বিগত দশকগুলোতে বাংলাদেশের মানুষ দেখে এসেছে স্পিকারের চেয়ার মানেই যেন সরকারের পকেটে থাকা কোনো রাবার স্ট্যাম্প, যা কেবল সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকে। বিরোধী দলকে কথা বলতে না দেওয়া, মাইক বন্ধ করে দেওয়া কিংবা ক্ষমতার অপব্যবহারকে প্রশ্রয় দেওয়াই যেন ছিল অলিখিত নিয়ম। কিন্তু মেজর হাফিজ স্পিকারের দায়িত্ব নেওয়ার পর প্রমাণ করেছেন এই চেয়ার কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটি পুরো রাষ্ট্রের নিরপেক্ষতার প্রতীক। যেমন সংসদের ভেতরে প্রখর উত্তেজনার এক মুহূর্তে সরকারি দলের এক হেভিওয়েট সংসদ সদস্য যখন তাচ্ছিল্যের সুরে বলে উঠলেন যে বিরোধী দলে কোনো আসল মুক্তিযোদ্ধা নেই, তখন পুরো সংসদ কক্ষে এক পিন পতন নীরবতা নেমে এসেছিল। বিরোধী বেঞ্চগুলোতে তখন অপমানের আর ক্ষোভের আগুন জ্বলছিল। ঠিক সেই মুহূর্তে স্পিকারের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ চেয়ার থেকে ভেসে এলো এক গম্ভীর এবং ইস্পাত কঠিন কণ্ঠস্বর। মেজর হাফিজ শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনার তথ্যটি ভুল। এই বিরোধী দলের এমন অনেক সদস্য আছেন যাদের সাথে 1971 সালের রণাঙ্গনে আমি নিজে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তারা প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা। এই একটিমাত্র কথাই সরকারি দলের এই প্রভাবশালী সদস্য স্তব্ধ হয়ে নিজের আসনে বসে পড়তে বাধ্য হলেন। আর অন্যদিকে বিরোধী দলের বেঞ্চ থেকে টেবিল চাপড়ে করতালির ঝড় উঠল। সরকারি দলের স্পিকার হয়েও সত্যের খাতিরে বিরোধী দলের পক্ষে এমন সাফাই গাওয়ার সাহস ও নিরপেক্ষতা আজকের তেলবাজির রাজনীতিতে রীতিমতো বিরল। মেজর হাফিজের এই আপোষহীন চাবুকের মুখ থেকে রেহাই পাচ্ছেন না খোদ সরকারের ক্ষমতাধর মন্ত্রীরাও। কিছুদিন আগে এক ক্ষমতাধর মন্ত্রী সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বুক ফুলিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে সে নির্দিষ্ট তারিখ পার হয়ে গেলেও গ্যাস সংকটের বিন্দুমাত্র সমাধান হয়নি। পরবর্তীতে সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দপ্তরের ফাইল নিয়ে কথা বলতে উঠলেন, স্পিকার তাকে মাঝ পথে থামিয়ে দিয়ে পুরো দেশের সামনে এক জব্বর শিক্ষা দিলেন। তিনি গম্ভীর গলায় মন্ত্রীকে মনে করিয়ে দিলেন যে সংসদে দাঁড়িয়ে দয়া করে এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যা আপনি নির্দিষ্ট সময়ে পূরণ করতে পারবেন না। তিনি মন্ত্রীকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, সংসদের প্রতিটি কথার পেছনে জনগণের অধিকার জড়িয়ে থাকে এবং এখানে প্রতিটি মিনিটের পেছনে জনগণের ট্যাক্সের অন্তত 2 লাখ টাকা খরচ হয়। জনগণের টাকায় চলা এই সংসদে দাঁড়িয়ে সস্তা কথার ফুলঝুরি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। স্পিকারের এই কঠোর অবস্থানের কারণে এখন সরকারের মন্ত্রীরাও তার সামনে কথা বলতে গেলে রীতিমতো ঘামেন। এবং নিয়মের সামান্য 19-20 ঘটলেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা আন্দালিব রহমান পার্থের মতো তুখোড় বক্তাদেরও স্পিকারের ক্ষুরধার চাবুকের সামনে পড়তে হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে দলমত বা পদের কোনো বাছ বিচার তিনি করছেন না। এমনকি রাজনৈতিক অঙ্গনে জামায়াতে ইসলামীকে নিয়ে নানা বিতর্ক ও মেরুকরণ থাকলেও সত্যের খাতিরে তিনি দলটিকে দেশের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে আখ্যা দিয়ে নিজের স্পষ্টবাদিতার চরম প্রমাণ দিয়েছেন। ক্ষমতার এই সর্বোচ্চ অলিন্দে বসে যে মানুষটি বুক চিতিয়ে বলতে পারেন যে তিনি তার দীর্ঘ 40 বছরের সংসদীয় জীবনে কোনোদিন একখানা কানি বা দুর্নীতি ছুঁয়ে দেখেননি, তার এই সততাই আজ দুর্নীতিবাজদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতিবাজ সিন্ডিকেট খুব ভালো করেই জানে
মেজর হাফিজের মতো একজন হিমালয় সম সৎ মানুষ যদি একবার রাষ্ট্রপতির চেয়ারে বসেন, তবে তাদের চুরির রাজত্ব চিরতরে মাটিতে মিশে যাবে। তবে রাজনীতিতে তার এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। 1971 সালের রণাঙ্গনে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম উপাধি পাওয়া এই যোদ্ধা 1986 সালের ভোলার মানুষের অগাধ ভালোবাসায় প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং 1992 সালে বিএনপিতে যোগ দেন। এরপর পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে 2007-2008 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে, যখন বিএনপি ভেঙে সংস্কারপন্থী অংশটি দাঁড়িয়েছিল। সেই ঝড়ে তার নামও জড়িয়েছিল এবং তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। এমনকি 2018 সালের নির্বাচনের আগেও তাকে ঘিরে নতুন দল গঠনের গুঞ্জন ডালপালা মেলেছিল, যেখানে ক্রিকেটার সাকিব আল হাসানেরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শত অপবাদ এবং রাজনৈতিক ঘূর্ণিঝড়ের পরেও তিনি কখনোই দল ত্যাগ করেননি, অন্য কোথাও ট্র্যাক বদলাননি। তার এই দীর্ঘ প্রতীক্ষা, আনুগত্য এবং সততার চূড়ান্ত ফল তিনি পেয়েছেন 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর, যখন দলের শীর্ষ নেতা তারেক রহমান তার উপর পূর্ণ আস্থা রেখে প্রথমে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং পরে জাতীয় সংসদের স্পিকারের মতো গুরু দায়িত্ব অর্পণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, স্পিকার হিসেবে সফল এই মানুষটির বঙ্গভবনে যাওয়ার ক্ষেত্রে আসল বাধাটা কোথায়? মেজর হাফিজের রাষ্ট্রপতি হবার পেছনে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে নিজ দলেরই প্রবীণ নেতা এবং তীব্র জামাত বিদ্বেষী হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলয়। প্রথমত, জামায়াতে ইসলামীকে নিয়ে মেজর হাফিজের খোলামেলা প্রশংসা মির্জা ফখরুল এবং দলের লিবারেল অংশের কাছে একেবারেই হজমযোগ্য নয়। দ্বিতীয়ত, সেই 111-এর সংস্কারপন্থী ভূমিকার ভূত এখনও দলের একাংশের ভেতরে ঘুরে বেড়ায়, যার কারণে তারা হাফিজকে এই সর্বোচ্চ ও সংবেদনশীল পদে দেখতে একেবারেই নারাজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের শতভাগ সুনজর এবং গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও বিএনপির ভেতরের এই অভ্যন্তরীণ মেরুকরণ ও স্নায়ুযুদ্ধ মেজর হাফিজের রাষ্ট্রপতি হবার পথকে বাধাগ্রস্ত করছে। আর ঠিক এই দামাডোলের মধ্যেই আগুনে ঘি ঢেলেছে স্পিকারের সাম্প্রতিক ইরান সফর, যেখানে তিনি সরাসরি সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে অত্যন্ত কড়া ও স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের প্রতি কড়া এই সতর্কবার্তা প্রমাণ করে যে তিনি কেবল সংসদের ভেতরেই সীমাবদ্ধ নেই, তিনি আন্তর্জাতিক কূটনীতি ও ভূ রাজনীতিতেও এক শক্তিশালী রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছেন। আপনার কি মনে হয় দর্শক, মেজর হাফিজ কি পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন? তারেক রহমান কি মেজর হাফিজকে তার যোগ্য আসনে বসাতে পারবে, নাকি অভ্যন্তরীণ দলীয়করণে তার যোগ্যতা মুচড়ে পড়বে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।